এভাবে কান্না করতে করতে ঘরে ঢুকলি কেন? কি হয়েছে আমার সোনা মায়ের, বল তো। তুমি জানো না আমি কেন কাঁদছি? সবাই আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার সাথে কেউ একটু ভালো ব্যবহার করে না। কি হয়েছে সেটা বলবি তো? খেলার মাঠে কেউ কি তোকে কিছু বলেছে? হ্যাঁ, শোনো শোনো তবে খেলার মাঠে কি হয়েছে। কি রে খুব পাগল সালু, তোরা বুঝি খেয়েছিস? তোরা আমায় খেলায় নিবি না? আমিও তোদের সাথে খেলবো রে। কি রে তোরা আমাকে দেখে এভাবে কেন হাসছিস বলতো? আমি কি এমন বলেছি যার জন্য তোরা আমায় দেখে এভাবে হাসছিস? শোন টুনটুন শোন, তুই কি আর আমাদের সাথে খেলতে পারবি নাকি বলতো? খেলতে হলে তো দৌড়াতে হয় বুঝলি? তুই যে চিকন আর দুর্বল, তুই তো আমাদের সাথে দৌড়াতে পারবি না। কাকে আর তুই কি বলছিস বলতো? ও যে খুব দুর্বল, একটু ধরতে গেলেই ধপাস করে পড়ে যাবে। তখন আবার ওর মাকে গিয়ে বলবে আমরা ওকে মেরে মাটিতে ফেলে দিয়েছি। তুই আমার সাথে কেন এমনটা করিস বলতো? আমি মাকে কেন নালিশ করব? আর তাছাড়া আমি দুর্বল বলে আমি খেলতে পারবো না, এটা কে বলেছে? তুই আমাকে খেলায় নে না। শোন টুনটুন শোন, এইসব খেলা একদম তোর জন্য নয়, তাই তুই আমাদের একদম বিরক্ত করবি না বুঝেছিস? আমাদেরকে তো চুপচাপ খেলতে দে, তোকে তো আমাদের একদম ভালো লাগছে না। তুমি তো সবই শুনলে মা। জানো মা জানো, ওরা এইসব কথা বলে আমাকে খেলার মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। আমারও যে খুব খেলতে ইচ্ছে হয় মা, আমি কেন এত দুর্বল? আমার তো খুব কষ্ট হচ্ছে মা। কষ্ট পাস না রে মা, কষ্ট পাস না। তোকে যে আমি ঠিকভাবে খাওয়াতেই পারি না। যদি আমি ঠিকভাবে তোকে খাওয়াতে পারতাম তাহলে তুইও সবল হতি রে মা। তুই আর কখনো খেলতে চাস না মা। আমাকে সবাই আলাদা করে দিল মা। আমাকে সবাই আলাদা করে দিল। এভাবে টুনটুন ওর মায়ের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে টুনটুন ছিল ভীষণ দুর্বল। টুনটুন দৌড়াতে গেলে ও পড়ে যেত, তার জন্য সবাই ওকে নিয়ে হাসি ঠাট্টা করত। এমনকি টুনটুন সবার সাথে খেলতে গেলে সেখানেও তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করত। এতে করে টুনটুন ভীষণ কষ্ট পেত। মা টুনটুন, আমি নদীর পাড়ে পানি আনতে যাচ্ছি মা, তুইও চল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো মা। মা ও মা, আমি যে আর হাঁটতে পারছি না মা। আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার শরীরটা কেমন দুর্বল লাগছে। তুই আমার হাত ধরে চল মা। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এতটাই গরিব করে পাঠিয়েছো যে আমি ঠিক মতো আমার মেয়েটাকে তিনবেলা খেতেও দিতে পারি না। মেয়েটা যে আমার পুষ্টিহীনতায় ভুগছে। ও যখন পেটে ছিল তখনও যে আমি ওকে কোনো পুষ্টিকর খাবার খাওয়াতে পারিনি, আর এখনো পারি না। টুনি আর টুনটুন যখন রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় টুনটুন একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। এমন সময় কাকুলি কাক সেসব দেখে ফেলে। কি রে টুনি, তুই কি ঠিক মতো তোর মেয়েটাকে খাওয়াস না নাকি বলতো? তোর মেয়েটা তো ঠিক মতো হাঁটতেও পারে না। এমন দুর্বল ছাড়া আমি কোথাও দেখিনি। টুনটুনি, তোর মেয়েটাকে একটু ভালো মন্দ খাওয়াস। কাকুলি দিদি, তুমি এভাবে হেসে হেসে কেন কথা বলছো বলো তো? আমি তো এতে করে হেসে হেসে কথা বলার কিছু দেখছি না। আর শোনো, আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাওয়াবো। কথার বাহার দেখলে আমি বাঁচি না। এসব কথা বলে কাকুলি কাক সেখান থেকে চলে যায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন টুনটুন রাস্তা দিয়ে হাঁটছিল আর কাঁদছিল। সবাই আমাকে অপমান করে, আমি চিকন দুর্বল বলে আমাকে কেউ ভালোবাসে না, থাকবোই না। আমি আর এই জঙ্গলেই থাকবো না। আমি অনেক দূরে চলে যাব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আরে আরে, এই কলা গাছটা তো দেখছি আমার মতো দুর্বল, কেমন যেন হেলে গেছে। না, এই কলা গাছটাকে বরং আমি সোজা করে দিই।
ওই তো দূরে একটা বাঁশ দেখা যাচ্ছে, ওই বাঁশটা দিয়ে আমি খুঁটি দেই। এই তো গাছটা একদম সোজা হয়ে গেছে। আমি আমি এবার বাড়িতে চলে যাই। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমাকে তুমি সাহায্য করলে আর উপহার নেবে না বুঝি? আমি যে তোমার সম্পর্কে সবটা জানি। কি কলা গাছ, তুমি কথা বলতে পারো? হ্যাঁ পারি, কারণ আমি যে একটা জাদুর কলা গাছ। শোনো, তুমি আমার গাছ থেকে খেয়ে নাও, এতে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সাবধান, এই তিন কলার ব্যাপারে তুমি তোমার মা ছাড়া অন্য কাউকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে কলা গাছ, তাহলে তাই হবে। এরপর টুনটুন এক গাছের তিন কলা খেয়ে নেয়। তারপর সে কলা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে আমার তো এখন একদম ক্লান্ত লাগছে না, আমার তো এখন খুব সুস্থ লাগছে। আরে পচা নারকেলটা এখানে কে রেখেছে? যাই, আমি গিয়ে নারকেলটা ফেলে দেই। এরপর টুনটুন যেই না নারকেলটি ঢিল দেয়, তখনই নারকেলটি অনেক দূরে গিয়ে পড়ে। এতে করে টুনটুনও ভীষণ অবাক হয়ে যায়। আরে আমার এত শক্তি কি করে হলো? আমি তো ভীষণ দুর্বল ছিলাম। সে যাই হোক বাবা, আমি বাড়ি যাই। কি রে মা, তুই এত স্বাস্থ্যবান কি করে হলি? জানি না মা, ওই তিনটি কলা খেয়ে আমার একদম দুর্বল লাগছে না। তিন কলা? কোন তিনটি কলা মা? এক গাছে তিন কলা গো, এক গাছে তিন কলা। বলছি সবটা। এবার আমি সবটা বুঝতে পারছি মা। আসলে কলা গাছের শক্তিশালী কলা খেয়ে তুই সুস্থ হয়েছিস। তবে মা, তুই এইসব কথা ভুলেও কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এরপর থেকে টুনটুন অনেক শক্তিশালী হয়ে যায়। টুনটুন ওর মাকে ভারী ভারী কাজ করতে সাহায্য করত। একদিন কনক শালু, তোরা বাঁচা আমাকে, আমি যে হাত ফুসকে গেলে নিচে পড়ে যাব। তোরা বাঁচা আমাকে। কুহু এভাবে গাছের ডাল ধরে ঝুলে থাকে। কুহুরে, আমাদের তো অত শক্তি নেই তোকে টেনে তোলার, তুই একাই উঠে আসার চেষ্টা কর রে। আমাকে খুব ভয় করছে, আমাকে তোরা টেনে তোল। কি হয়েছে? এ মা, তুই ওখানে কি করে পড়ে গেলি রে? তোরা দাঁড়া, আমি তোকে তুলছি। তুই তো নিজেই অনেক দুর্বল রে, তুই আবার ওকে কি করে তুলবি শুনি? কনক বারণ করা সত্ত্বেও টুনটুন কুহুকে এক হাত দিয়ে টেনে তোলে। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। কি তুই তো অনেক দুর্বল ছিলি, তুই এত শক্তিশালী কি করে হলি রে? কি খেয়েছিস তুই বল? আমি তোদের এসব কথা বলতে পারবো না কনক। বলতে পারবি না মানে? তোকে তো বলতেই হবে, জঙ্গলের সবার কাছেই শুনেছিলাম তুই নাকি অনেক শক্তিশালী হয়ে গেছিস। তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ তো নিজের চোখেই দেখতে পেলাম। বললাম তো তোদের আমি এসব কথা বলতে পারবো না, এবার আমি আসি রে। এসব কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। এই টুনটুন শক্তিশালী হয়ে তো দেখছি ওর অনেক ভাব বেড়ে গেছে। ওর পেট থেকে আমি সত্যি কথা বের করেই ছাড়বো। চল সবাই মিলে একটা বুদ্ধি বের করি। একটি বুড়িমা, তুমি এই ভারী ব্যাগপত্র নিয়ে যাচ্ছ কোথায়? এই তো রে মা, মেয়ের বাড়িতে যাচ্ছি, কিন্তু ব্যাগের যা ওজন, আমি তো হাঁটতেই পারছি না। আচ্ছা তুলুন বুড়িমা তুলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। এরে টুনটুন, আমরা তো তোকে খুঁজছিলাম। চল আজ আমরা সবাই একসাথে খেলবো, অনেক মজা হবে। কুহুর এমন কথা শুনে টুনটুন ভীষণ খুশি হয়ে যায় আর ওদের সাথে খেলতে চলে যায়। এমন সময় ওরা না খেলে টুনটুনকে সবাই ধরে আর একটা বড় গর্তে ফেলার চেষ্টা করে। কিন্তু টুনটুনের অনেক শক্তি থাকাতে টুনটুন বাদে বাকি সবাই নিচের গর্তে পড়ে যায়। টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা যে অনেক ভুল করেছি, আমরা আর কখনো তোর ক্ষতি করতে চাইবো না। বাঁচা রে, বাঁচা আমাদের। হ্যাঁ টুনটুন, আমাদের তুই বাঁচা, আমরা আর কখনো জানতে চাইবো না যে তুই এত শক্তিশালী কি করে হলি, আমাদের বাঁচা তুই। এরপর টুনটুন ওদের ক্ষমা করে দেয় আর গর্তে নেমে ওদেরকে এক এক করে তুলে নিয়ে আসে।
বলে হাসতে হাসতে টুনির আত্মা সাধারণ একটা মেয়ের রূপে জঙ্গল দিয়ে ঘুরে বেড়ায়। তখনই তার চোখ পড়ে কাক আর কাকলির দিকে। ঠিক তখনই টুনির আত্মা ছদ্মবেশে কাক আর কাকলির কাছে যায়। তোমাদের মাঝে বুঝি অনেক ভালোবাসা? তোমরা একে অপরকে অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ, কে তুমি? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। এরপরেই টুনির আত্মা তার আসল রূপে ফিরে আসে। এবার দেখতে পাচ্ছিস কে আমি? ওরে বাবারে, কে আছো? আমাদের বাঁচাও। আমি রে, তোদেরকে কেউ বাঁচাবে না। আমি তোদের কিচ্ছু করব না, শুধু ভালোবাসার রংটুকু একটু বদলে দেব। এই বলে টুনির আত্মা কাকটিকে একটি কুকুর বানিয়ে দেয়। হে কি, আমার কাককে তুমি কুকুর বানিয়ে দিলে কেন? আমার কাককে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও বলছি, আমার স্বামীকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দাও। টুনির আত্মা কাকলির কোনো কথাই শোনে না আর সেখান থেকে হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায়। এরপর টুনির আত্মা জঙ্গলে আরো দম্পতি খুঁজতে থাকে, কিন্তু সে আর কোথাও কোনো দম্পতি খুঁজে পায় না। তাই বাধ্য হয়ে সে আবারও তার লিচু গাছে ফিরে যায়। আজ তো কোনো পাখি খুঁজে পেলাম না। এখন আমি গাছেই বসে থাকি, তারপর না হয় পরে দেখা যাবে। এরপর টুনির আত্মা লিচু গাছে বসে লিচু খেতে থাকে। ঠিক তখনই সে লিচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক ঈগল এবং তার স্ত্রী। এই তো পেয়েছি। আর একটি শিকার এসে আমার কাছে এসে নিজেই ধরা দিল। এই বলে টুনির আত্মা হাসতে হাসতে ঈগলের দিকে লিচু ছুঁড়ে মারতে থাকে। হে, কে রে, কে ঢিল ছিল এখানে? তখনই টুনির আত্মা ঈগলের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকলো, তোদের কপাল খারাপ, তাই তোরা আমার সামনে এসেছিস। দেখ এবার কি হয়। এই বলে টুনির আত্মা ঈগলকে একটা ছাগল বানিয়ে দেয়। এবার তোর ছাগল স্বামীকে নিয়ে সুখে সংসার কর। এই বলে টুনির আত্মা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এভাবেই টুনি রোজ রোজ বনের পুরুষ পাখিদের নানান ধরনের পশু বানিয়ে দিত। এভাবেই জঙ্গলে পাখির তুলনায় পশুর সংখ্যাই বেশি বেড়ে যায়। এরপর একদিন লুসি পায়রা আর মিষ্টি পায়রা একসাথে জঙ্গলে ফিরছিল। বাসায় ফিরতে তাদের অনেক দেরি হয়ে যাচ্ছিল। ক্লান্ত হয়ে তারা সেই লিচু গাছের নিচে আশ্রয় নেয়। আর হঠাৎ করে সেই টুনির আত্মাটি তাদের সামনে প্রকট হয়। অনেকদিন পর একটা শিকার পেলাম, আর এরা এসে আমার জালেই ধরা দিয়েছে। আজ যে আমার কি যে মজা লাগছে। এই বলে টুনির আত্মা সেই কবুতরকে একটা শিয়াল বানিয়ে দেয়। এটা হচ্ছে তোর ভালোবাসার শাস্তি। আমরা তো পবিত্রভাবে ভালোবেসেছি, তাহলে আমাদেরকে কেন শাস্তি পেতে হবে বলো? আমি তোকে কিছু বলতে পারবো না। যা, তুই এখান থেকে এক্ষুনি চলে যা। আমি শুধু প্রতিশোধ নেব, প্রতিশোধ। তুমি যদি আমাকে সব খুলে বলো, তাহলে আমি তোমাকে সাহায্য করব। সবাই আমাকে দেখলে অনেক ভয় পায়, আর তুই কিনা আমাকে দেখে একটুও ভয় পাচ্ছিস না। তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, তোর তো সাহস কম নয়। তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, শোন তাহলে। এই যে লিচু গাছটা দেখছিস, আর তুই যেখানে দাঁড়িয়ে আছিস তার নিচে আমার স্বামী আমাকে মেরে পুঁতে রেখেছিল। তাহলে শোন আমার পুরো ঘটনা। মা, এই দেখো, আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে এসেছি। আমাদের জন্য বরণ ডালা নিয়ে এসো তো। তোমার আদরের বৌমাকে বরণ করে ঘরে তুলে নাও মা। এ না হয় মেনে নিলাম, কিন্তু বাবা, যৌতুক নিয়েছিস কত? আসলে মা, ওরা বলেছে আমাদের 1 মাস পরে যৌতুক দেবে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া তবে বাবা, আমি তোদের জন্য বরণ ডালা নিয়ে আসছি। ওরা প্রথম আমাকে অনেক আদরে রেখেছিল। এ কি বৌমা, 1 মাস তো হয়ে গেল। তোমার বাবা টাকা দেওয়ার কথা বলে কি পালিয়ে গেল নাকি বলো তো? আসলে মা, আমার বাবা তো অনেক গরিব, তাকে তো টাকা জোগাড় করতে হবে, তাই না বলুন? তাছাড়া মা, অত টাকা আমার বাবা কি করে দেবে বলুন?
ছি 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 ছি, শেষমেশে কিনা আমার ছেলে একটা ভিখারির মেয়েকে বিয়ে করে এনেছে। ছি ছি, কি লজ্জা! আমি সবার সামনে এখন কি করে মুখ দেখাবো? শুনুন মা, গরিব হওয়া মোটেও কোনো অপরাধ না। আল্লাহ সবচাইতে বেশি গরিবদেরই ভালোবাসেন, সেটা বুঝি আপনার জানা নেই? বড্ড মুখ হয়েছে তোমার দেখছি। আজ টোনা বাড়িতে আসুক, তারপর তোমাকে আমি মজা দেখাচ্ছি। হ্যাঁ রে বাবা টোনা, তুই আবার কোন ভিখারির মেয়েকে বাড়িতে বউ করে নিয়ে এসেছিস বলতো? যৌতুক দেওয়ার তো কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, তার ওপর তো মুখে মুখে কথার বুলি ফুটছে রে। ওর কিছু একটা ব্যবস্থা তুই কর না বাবা। আমি যদি তোর বাবার সঙ্গে মুখে মুখে তর্ক করতাম, তাহলে তো তোর বাবা মেরে আমার হাড় ঘোর সব ভেঙে দিত রে। তুই আর দেরি করিস না বাবা, যা এখনই ওই মেয়ের একটা ব্যবস্থা কর তুই। টোনা মায়ের মুখে এসব কথা শুনে সেদিন টোনা আমাকে অনেক মেরেছিল, আর আমি গরিব জন্য ওরা আমার উপরে দিনের পর দিন অনেক অত্যাচার করত। ওর মা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো, আর টোনা আমাকে একটু ভালোবাসতো না। ও সব সময় আমাকে মারতো। এরপর একদিন টোনাকে যখন আমি খাবার দিই, টোনা বলতে থাকলো, এই মুখপুরি, এই তুই এসব কি রান্না করেছিস বলতো? এতে না হয়েছে নুন আর না হয়েছে ঝাল। ছি! টোনা এসব কথা বলে গরম নাড় আমার মুখে ছুঁড়ে মারে। আমার পুরো মুখ আর শরীরে পুরো ফোসকা পড়ে যায়। এই মুখপুরি, তোর জন্যই আমার ছেলেটা আজ না খেয়ে বাড়ি থেকে চলে গেল। তুই মরতে পারিস না বলতো? তুই মরলেই তো আমি আমার ছেলের জন্য আরেকটা মেয়ে খুঁজতে পারি আর বিয়ে দিতে পারি বল। আমি তো দেখছি আমার ছেলেটাকে পেয়ে তুই ধন্য, ওর মতো কোনো পাখি হয় না। ছি মা, আপনি একটা মেয়ে পাখি হয়ে অন্য একটা মেয়ে পাখিকে কিভাবে এসব কথা বলতে পারেন বলুন তো? আপনিও তো একসময় ঘরের বউ ছিলেন। তবে রে শয়তানি, দাঁড়া দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এরপর আমার শাশুড়ি ফোসকা পড়া জায়গাগুলোতে লবণ লাগিয়ে দেয়। আমি ব্যথায় ছটফট করতে থাকি, কিন্তু তার একটু এসবে মায়া হয়নি। হে আল্লাহ, তুমি আমাকে কেন গরিব করে পাঠালে বলো তো? আমার কি এমন অপরাধ ছিল যার জন্য আমাকে এখন এত কষ্ট পেতে হচ্ছে? এই যে নবাবের মেয়ে, আমি তো তোকে তখন থেকে খুঁজছি, আর তুই কিনা এখানে এসে বসে আছিস। কান খুলে শোন, আমার ব্যবসার জন্য অনেক টাকা লাগবে, তোর বাবাকে টাকা দিতে বলিস। টোনা আমার কাছে সেদিন টাকা চাইলে আমি পরের দিনই আমার বাবার কাছে যাই, কিন্তু আমার বাবা এতগুলো টাকা দিতে পারে না, যার কারণে টোনা একদিন আমার কাছে এসে, এই যে নবাবের মেয়ে, তোকে আমি কত করে বললাম টাকা আনতে, আর তুই কিনা একটা কানাকড়িও আনলি না। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। টোনা আমাকে বড় লাঠি দিয়ে অনেক মেরেছিল। মার বাবা মার, ওকে আচ্ছা করে মার, উচিত শিক্ষা দে। আমার শাশুড়িও আমাকে অনেক মেরেছিল। এরপর বাঁধতে বাঁধতে তারা আমাকে মেরেই ফেলে। এরপর আমি মারা যাই, আর এই লিচু গাছের নিচে আমার মরদেহ পুঁতিয়ে রাখে। আর তার কারণে আমার আত্মা এই লিচু গাছের নিচে বন্দী হয়ে আছে। আমি এত নির্যাতন সহ্য করেছি শুধুমাত্র একটু সুখের আশায়। আমি একটু ভালোভাবে সংসার করব বলে, কেননা সংসার করার যে আমার খুব ইচ্ছে ছিল। তুই তো আমার সব কথাই শুনলি, এবার বল তুই আমার জন্য কি করতে পারবি? আহারে, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি তো ভুল করেছো। তুমি একজনের জন্য সবাইকে শাস্তি দিচ্ছ। ওরা তোমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু যারা কোনো কিছুই করেনি তুমি তাদেরকেও শাস্তি দিচ্ছ। এটা তো ঠিক নয় বলো। তুমি তোমার স্বামী আর শাশুড়ির জন্য অন্যদেরকে কেন কষ্ট দিচ্ছ?
এটা তো তোমার একদম উচিত হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস, কিন্তু তুই কি পারবি আমার দজ্জাল শাশুড়ি আর আমার স্বামীকে এখানে নিয়ে আসতে? আমি ওদেরকে এই গাছের নিচেই পুঁতে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। এরপর লুসি পায়রা টোনা আর তার মায়ের কাছে যায়। তোমরা দুজন আমাকে একটু সাহায্য করবে? আমি না খুব বিপদে পড়েছি। আমার স্বামী অজ্ঞান হয়ে গাছের নিচে পড়ে আছে, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। টোনা আর তার মা লুসির কথা বিশ্বাস করে নেয়। তারপর তারা লুসির সাথে সেই গাছের নিচে চলে আসে। সেখানে গিয়ে টুনির আত্মাকে দেখে তারা তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে আরে, তুমি না মরে গিয়েছিলে, তাহলে তুমি আবার কি করে ফিরে এলে? তোদেরকে মেরে ফেলার জন্য। এবার আমি তোদের ঘাড় মটকাবো। এরপর টুনির আত্মা তাদের ঘাড় মটকে দেয় আর সে লিচু গাছের নিচেই তাদেরকে পুঁতে রাখে। তারপর টুনির আত্মাও অদৃশ্য হয়ে যায়। এরপর টুনির আত্মা যে পাখিদের পশু বানিয়ে দিয়েছিল তারা সবাই নিজেদের রূপে ফিরে আসে। এভাবে বনের পাখিরা টুনির আত্মার হাত থেকে মুক্তি পেয়ে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আমি শুনেছি এই বনে নাকি অনেক গরিব আর অসহায় পাখির বসবাস। আজ তো আমি পুরো বন ঘুরে ঘুরে দেখব যে কথাটা সত্য নাকি মিথ্যা। তান্ত্রিক বনের রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে বিউটির বাড়ির সামনে চলে আসে। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। কালকে রাত থেকে আমি কিচ্ছু খাইনি। আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে ক্ষুধা আর সহ্য করতে পারছি না। মারে, ঘরে তো কোনো খাবারই নেই। আমি তো নিজেই 3 দিন থেকে না খেয়ে আছি। বনের সবাই অনেক গরিব, হাতে গোনা কয়েকটা পাখি শুধু ধনী। ধনীরা তো গরিবদেরকে সাহায্যই করে না রে মা। তাহলে আমি কার কাছে খাবার চাইতে যাব বলতো? ঘরে কলসে জল আছে, চল মা আমরা জল খাই। ওরা তো দেখছি সত্যি খুব অভাবে আছে। যাই, আমি বরং সামনের দিকটায় যাই। এই বলে তান্ত্রিক সামনের দিকে চলতে থাকে আর এদিক ওদিক তাকাতে থাকে। বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক বনের শেষ সীমানায় গিয়ে পৌঁছায়। এই বনের অসহায় পাখিদের দেখে তো আমার চোখে জল চলে আসছে। একটা জাদু সম্পন্ন তান্ত্রিক হওয়া সত্ত্বেও আমি যদি গরিব পাখিদের সাহায্য করতে না পারি, তাহলে আবার আমি কিসের তান্ত্রিক হলাম? না, আমাকে কিছু একটা করতেই হবে। আমি আমার জাদু শক্তি দিয়ে এই বনের সব পাখিদের সাহায্য করব। আমাকে যে এক্ষুনি ধ্যানে বসতে হবে। এরপর তান্ত্রিক একটা গাছের নিচে ধ্যানে বসে আর ধ্যান থেকে উঠে বলতে থাকে, আমি জাদু দিয়ে একটা জাদু শক্তি সম্পন্ন ডিম তৈরি করব, আর এই ডিমই বনের সব পাখিদের সাহায্য করবে। এই বলে তান্ত্রিক মন্ত্র বলতে থাকে আর কিছুক্ষণ পর সেখানে একটা ডিম প্রকট হয় আর সেই ডিমের চোখ, মুখ, হাত পা সবই থাকে। এই ডিম শোন, আমি তোকে প্রকট করেছি বনের অসহায় গরিব পাখিদের সাহায্য করার জন্য। তুই আজ থেকে বনে বনে ঘুরে ঘুরে এই বনের অসহায় পাখিদের টাকা পয়সা, সোনা দানা সবকিছু দিয়ে সাহায্য করবি। তুই যে একটা জাদু শক্তি সম্পন্ন ডিম রে। তুই পাখিদের যত বেশি সাহায্য করবি, তুই তত বেশি শক্তিশালী হবি। বুঝেছিস তো? হ্যাঁ মালিক, আমি বুঝেছি। আজ থেকে আমার লক্ষ্য বনের পাখিদেরকে সাহায্য করা। তবে শোন, আরো একটা কথা, কোনো ধনী আর লোভী পাখি যদি বিপদ ছাড়া তোর কাছে কোনো সাহায্য চায়, তবে কিন্তু তুই তাদের শাস্তি দিবি। ঠিক আছে মালিক। আমি বরং অন্য বনে যাচ্ছি, মাঝে মাঝে এসে তোর সঙ্গে দেখা করে যাব। এখন তুই যা, পাখিরা যে অনেক বিপদে আছে। এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর ডিমটাও বনে বনে ঘুরে ঘুরে পাখিদের সাহায্য করতে থাকে। ডিমটা প্রথমে বিউটির বাড়িতে যায়। হাই হাই, এটা আমি কি দেখছি? এত বড় ডিম! ডিম আমার হাতেও পারে? ক্ষুধার জ্বালায় এসব আমি কি দেখছি? তুমি সত্যি দেখছো আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না। আমি এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি, আর আমি জাদুই ডিম।
সত্যি বলছো? তুমি আমাকে সাহায্য করতে এসেছো? তুমি তো জাদুই ডিম, দয়া করে আমাদেরকে কিছু খাবার দাও। আমরা মা মেয়ে যে কয়েকদিন থেকে না খেয়ে আছি। শান্ত হও, আর এই নাও, এই টাকা আর খাবার তোমাদের। আমি এখন চলি, আমাকে যে অন্য পাখিদেরকে সাহায্য করতে হবে। আর শোনো, কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। ডিম এভাবে বনের সব পাখিদের সাহায্য করতে করতে পুরো বনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে আর অনেক শক্তি অর্জন করে। এখন আমি অনেক শক্তিশালী হয়েছি, আর আমি এত শক্তিশালী হয়ে বনের পাখিদের কেন সাহায্য করব? পাখিদের সাহায্য করতে করতে যদি আবারও আমার শক্তি কমে যায়, তখন আমার কি হবে? আর আমি এমনিতেই তো ডিম, তার উপরে আবার তান্ত্রিকের উপর ভরসা করতে হয়। আমি আজ থেকে আর কোনো পাখিকে সাহায্য করব না। অসহায় অশিক্ষিত পাখিদেরকে সাহায্য করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর কাউকে সাহায্য করব না। আমি এখন এই গাছের নিচে একটু বিশ্রাম নেই। এরপর ডিম বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই টুনি কাঁদতে কাঁদতে সেখানে চলে আসে আর বলে, জাদুই ডিম, জাদুই ডিম, ওঠো না দয়া করে। আমি আমি যে অনেক বিপদে আছি, আমাকে দয়া করে সাহায্য করো, করো না সাহায্য। এই এই, কে রে? কার এত বড় সাহস আমার কাঁচা ঘুম ভাঙানো? ডিম, তুমি জানো আমার মা অনেক অসুস্থ। আমার মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, অথচ আমার কাছে কোনো টাকা নেই। তুমি দয়া করে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো না। এই গরিব পাখি, সর সর, দূরে সর। একেই তো আমার ঘুম ভাঙিয়েছিস, আবার আমার কাছে কিনা তুই টাকা চাইছিস? গরিব কোথাকার, আমি তোদের কোনো সাহায্য করব না। তুমি এমন করে কেন কথা বলছো ডিম? তোমার কি কিছু হয়েছে? তোমার কথাগুলো কেমন যেন অহংকারী অহংকারী শোনাচ্ছে। তুমি এমনটা করো না, আমাকে সাহায্য করো। তোদের সাহায্য করলে আমার শক্তি কমে যাবে। এই, তুই আমার চোখের সামনে থেকে সরে যা তো। তোর গা থেকে কেমন গরিব গরিব গন্ধ আছে। ডিম, তুমি ক্ষমতাবান শক্তিশালী বলে এমন অহংকার করলে? তুমি তো জানোই অহংকার পতনের মূল। শোনো ডিম, বেশি অহংকার কিন্তু একদম ভালো নয়। তুই নীতিবাক্য বাদ দিয়ে এখান থেকে যাবি, নাকি আমি তোর শাস্তির ব্যবস্থা করব? অহংকারী ডিম কোথাকার, তোমার এই অহংকার আর বেশি দিন থাকবে না। এই বলে টুনি সেখান থেকে চলে যায় আর অহংকারী ডিম পুরো বনে তার শক্তি আর ক্ষমতা দেখাতে থাকে। সে দিন দিন আরো বেশি অহংকারী হয়ে ওঠে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন শালিক আসে সেই ডিমের কাছে। জাদুই ডিম, আমি না যজ্ঞ কাকের বাড়িতে ভাড়া থাকি। যজ্ঞ কাকের বাড়ি ভাড়া না দেওয়ার কারণে যজ্ঞ কাক আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি জাদু দিয়ে আমাকে একটা ঘর তৈরি করে দাও, আমার যে থাকার মতো কোনো জায়গা নেই গো। দেশি পাগল ভাত পায় না, আবার বিদেশি পাগলের আমদানি। আমি কোনো গরিব অসহায় পাখিদেরকে সাহায্য করি না, তোদের আর কত করে বলবো? হ্যাঁ, এই গরিব অসহায় পাখিদের বনে আমার একদম থাকতে ইচ্ছে করছে না। ধর বাবা ধর, আমি আজকেই অন্য বনে চলে যাব। দয়া করে তুমি এমনটা করো না ডিম, আমাদের তুমি সাহায্য করো। আমি তোমার পায়ে পড়ি ডিম, সাহায্য করো না প্লিজ। দয়া করে তুমি আমাকে একটা ঘর দাও। এই, তোর সাহস তো কম নয়, তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমার পা ধরেছিস। দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। অহংকারী ডিম, তুমি আমাকে লাথি মারলে তোমার একদিন না একদিন পতন হবেই হবে। তান্ত্রিক দূর থেকে অহংকারী ডিমের এমন আচরণ সব দেখে ফেলে আর কাছে এসে বলে, কি ডিম, এসব কি ধরনের অভদ্রতা? হ্যাঁ, তোকে তো আমি অহংকার করার জন্য তৈরি করিনি, বরং এদের সাহায্য করার জন্য তোকে তৈরি করেছি। তুই এক্ষুনি এই পাখির কাছে ক্ষমা চা। তুই এক্ষুনি এই পাখির কাছ থেকে ক্ষমা চা আর ওকে সাহায্য কর, নইলে আমি তোকে কঠিন শাস্তি দিতে বাধ্য হব। আমি এমনিতেই অনেক শক্তিশালী, আমি কখনো গরিব পাখির কাছে ক্ষমা চাইবো না। আর তোর সাহস কি করে হয় রে আমাকে ধমক দেওয়া? তুই কে? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে শাস্তি দিচ্ছি। এই বলে অহংকারী ডিম তান্ত্রিকের উপর জাদু শক্তি প্রয়োগ করে আর তান্ত্রিক তা প্রতিরোধ করে। তোর তো দেখছি আসলে অনেক অহংকার বেড়েছে। পাখিরা আমাকে বলেছিল
কিন্তু আমি তো ওদের কোনো কথা বিশ্বাস করিনি। আমি তোকে তৈরি করেছি, আর তুই কিনা আমার ওপরে শক্তি প্রয়োগ করিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে তান্ত্রিক জাদু করে ডিমটাকে ধ্বংস করে দেয়, আর অহংকারী ডিমের পতন হয়ে যায়। শালিক, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমি এই বনেই থাকবো আর সব পাখিদের সাহায্য করব। আমি এক্ষুনি তোমাকে একটা ঘর বানিয়ে দিচ্ছি। এরপর তান্ত্রিক জাদু করে শালিককে একটি ঘর বানিয়ে দেয়।